আমরা একটু কথা বলতে চাই এবি পার্টির চেয়ারম্যান মজিউর রহমান মঞ্জু আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব মজিউর রহমান মঞ্জু, শুরুতেই দুঃখ প্রকাশ করে নিই, কারণ একটা দীর্ঘ সময় আপনি অপেক্ষায় ছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল। আপনি শুনেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য। আমরা সেই জায়গায় শুধুমাত্র নির্বাচন অংশটা নিয়ে একটু আলাপ করতে চাই। এটা রেকর্ডেড হয়ে থাকলো, জাতিসংঘের মঞ্চে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতেই ইলেকশন হচ্ছে, জাতীয় ইলেকশন, ত্রয়োদশ জাতীয় ইলেকশন, সেই প্রস্তুতি পুরো দমে আসলে চলছে। একটু বলবেন আসলে নির্বাচনকে ঘিরে একদিকে শোনা যাচ্ছে আপনারা এনসিপি সহ 9টা দল একটা জোট তৈরি করতে যাচ্ছেন, আপনাদের মধ্যে আলোচনার জায়গাটা তৈরি হয়েছে, এমনটা উদ্যোগের কথা আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে আবার আজকে জেলায় জেলায় জামাতের বিক্ষোভের কথা আমরা জানলাম, পিআরের দাবিতে তারা মাঠে আছে। আবার ইলেকশন কমিশন বলছে পিআর কিংবা প্রতীক কোনোটাই আসলে নির্বাচনে কোনো প্রভাব তৈরি করবে না। আপনি প্রথমত আপনার জোট নিয়ে বলবেন, দ্বিতীয়ত পুরো পর্যবেক্ষণটা আসলে যেটা ইসি দিয়েছে। জি, ধন্যবাদ রাকিব। আমরা যে জোটটার কথা চিন্তা করেছি বা আমরা যে আলোচনাটা শুরু করেছি সেটা প্রথমে আসলে জোটের মধ্যে আলোচনার বিষয় ছিল না, সেটা ছিল আমাদের যে জুলাই সনদটা আছে সেই জুলাই সনদটা বাস্তবায়নে বিএনপি এবং জামাতের মধ্যে বা ওনাদের বলয়ের দুই পক্ষের মধ্যে যে একটা ছোট পার্থক্য আছে সেটার মতো পার্থক্যটা দূর করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা প্রতিদিনই টুকটাক বিভিন্ন ভাবে বসছি, বিভিন্ন জনের সাথে আলাপ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যেহেতু দেশে নাই, উনি আসলে আমরা ওনাদের সাথে বসবো এবং জামাতেরও ডাক্তার তাহের সাহেব যেহেতু উনিও আপনার ঐকমত্য কমিশনে বসেন, উনি ফিরলে ওনাদের সাথেও আমরা একটা আলাপ করার চেষ্টা করব। আর এর পাশাপাশি আপনারা যেটা নিয়ে খুব উৎসুক যে আমরা নিজেরা কোনো নির্বাচনে জোট করবো কিনা, হ্যাঁ এই ধরনের একটা আলোচনা আমরা শুরু করব এবং আমরা ভাবছি যেহেতু বিএনপির বলয়ের একটা অবস্থা, জামাতের বলয়ের একটা অবস্থা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। জামাত কিছুটা ইসলামিক বলয়ের মধ্যে একটা ঐক্য জোট তৈরি করার চেষ্টা করছে, এটাকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখছি। আর বিএনপি যেটা বলেছে যে তারা রাইট টু লেফট সবাইকে নিয়ে তারা একটা অ্যালায়েন্স করতে চায়। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে ওনাদের যে রাজনৈতিক পুরানো ধাঁচটা আমরা দেখছি, সেই ধাঁচটা আমরা মনে করছি বাংলাদেশকে নতুন কিছু দেবে না, বরং বিএনপি বা জামাত যেই আগামী নির্বাচনে ভালো করবে আমরা একটা সংঘাতের আশঙ্কা দেখছি। তো এই মাঝামাঝি জায়গা থেকে আমরা চিন্তা করছি যে একটা নতুন রাজনীতির রূপরেখা নিয়ে আমরা হয়তো নির্বাচনী একটা জোট এটাকে পপুলার করা যায় কিনা। কারণ আমরা যতগুলো জরিপ আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম যে প্রায় 40-50% লোকেরা ফ্লোটিং, তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দেবে। সুতরাং আমরা ওই জায়গাটা নিয়ে নিজেরও একটা জরিপ করব এবং নিজেরও আমরা চেষ্টা করব যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষাটা মানুষের কাছে তুলে ধরার জন্য। আর আপনি এখানে যেহেতু জাতিসংঘের ভাষণ নিয়ে কথা বলেছেন, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত সেদিকে কথা বলতে চাই। সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন কোনো ফরম্যাটেড বক্তব্য দেন তখন সেটাকে দেখা যায় যে ওনার স্বাভাবিক যে বক্তব্যের গতি সেটা কখনো ভালো হয় না, বরং এক্সটেম্পো যখন উনি কথা বলেন সেটা সবসময় সুন্দর হয়, ভালো হয়। আর এই জাতীয় ইভেন্টে যেহেতু ওনাকে প্রেসক্রাইব করা বক্তব্য থাকে আর উনি যে সমস্ত বিষয় তুলে ধরেছেন এগুলো যেহেতু আমাদের কাছে পুরানো, স্বাভাবিকভাবে এটা আমাদেরকে খুব বেশি আকর্ষণ করবে না। তবে বিশ্ব মঞ্চে যেহেতু উনি কথা বলছেন সেটা তাদের জন্য হয়তো কিছু কিছু বিষয়, যেমন যেটা আপনারাই বলেছেন যে অর্থ পাচার ফিরিয়ে আনা, রোহিঙ্গা ইস্যু, দেন বাংলাদেশের নির্বাচন এবং অভ্যুত্থান ইস্যু, সেটা কিছুটা হলেও হয়তো তাদের কাছে আকর্ষণ সৃষ্টি করবে। আর আমাদের কাছে কিছুটা গতানুগতিক মনে হবে, যেটা মেহেদী হাসান পলাশ বললেন। তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের, আপনি একটু করে উল্লেখ করেছেন রাকিব, যে যেহেতু উনি নির্বাচনের কথাটা বলেছেন, প্রফেসর ইউনূসকে কিন্তু আমরা খুবই ডিটারমাইন্ড দেখতে পাচ্ছি নির্বাচন করার ব্যাপারে, এবং তার এই সরকারের যে একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে ইতিমধ্যে, আমার কাছে মনে হয় যে এই দুর্বলতা দূর করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওনার মধ্যে নাই, বরং উনি মনে করেন যেভাবে আছেন এটাকে টেনে নিয়ে একটা নির্বাচনের দিকে যাবেন। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে যেটা নিয়ে আমরা আলোচনা, এই যে আপনি যে মানে আপনারা যে আলোচনা করছেন এই যে বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচন কেন্দ্রিক একটা বা জুলাই সনদ নিয়ে একটা ডেডলক বা অচলাবস্থা তৈরি হয়েছে, সেইটা ভাঙার জন্য এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর সাথে প্রশ্ন, এটা কি একটা নাগরিক উদ্যোগ না রাজনৈতিক উদ্যোগ? এবং এই উদ্যোগটা যখন আপনারা নিচ্ছেন তাহলে কি আমরা ধরে নিব যে ঐকমত্য কমিশন বা সরকার ফেল করেছে? কারণ এটা তো সরকারের দিক থেকেই নেয়ার কথা, তো এটা কি আসলে সরকার ফেল করার পর আপনারা এগিয়ে এসেছেন? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন সেটাও করে রাখি, সেটা হলো যে আপনারা যে জোটটা করতে যাচ্ছেন এই জোটটা কি কোনো আদর্শিক জোট না নির্বাচনী জোট, এবং এটা আপনারা স্বতন্ত্র নির্বাচন করবেন না অন্য
পরবর্তীতে অন্য কোনো বিএনপি বা জামাত বড় কোনো দলের সাথে আপনারা আলাপ আলোচনায় যাবেন নির্বাচন কেন্দ্রিক আসন ভাগাভাগি নিয়ে? জি, একটু ছোট করে। জি পলাশ, আপনাকে ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে এটা ঐকমত্য কমিশন ফেল করেছে বলে আমরা করছি বিষয়টা এমন না, কারণ ঐকমত্য কমিশনই আমাদেরকে সবসময় উৎসাহিত করে যে আপনারা আমাদের এই নির্ধারিত আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা চেষ্টা করবেন নিজেরা বসেও কিছু সমস্যার সমাধান বের করা যায় কিনা। কারণ আপনি জানেন যে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনা করি এটা লাইভ ব্রডকাস্ট হয়, সেখানে সময়ের সীমাবদ্ধতা থাকে এবং ক্যামেরার সামনে থাকলে সবাই একটু আড়ষ্ট থাকে এবং খুব সতর্কতার সাথে কথা বলে। ইনফরমাল ডিসকাশনে অনেক বেশি খোলামেলা আলোচনা করার সুযোগ থাকে। সেজন্য নির্বাচন ঐকমত্য কমিশনই আমাদেরকে উৎসাহিত করেছে আপনারা নিজেরাও বসবেন, আমরা চাই যে আপনারা একটু কাছাকাছি আসার চেষ্টা করেন। সুতরাং এখানে আমি মনে করি না যে ওনাদের চিন্তার সাথে বা ওনাদের কার্যক্রমের সাথে আমাদের কোনো বিরোধ আছে, বরং এটা একটা সহযোগী কার্যক্রম হিসেবে আমরা বিবেচনা করছি এবং ঐকমত্য কমিশনকেও আমরা জানিয়েছি, ওনারা আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনি যেভাবে আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, ওনারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং একই সাথে বিএনপি এবং জামাতও আমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন। আর আপনি যে জোটের কথা বলেছেন, দেখেন আমরা কিন্তু এটাকে একটা আদর্শিক জোটই বলতে চাই এই কারণ আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশ 2.0 এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে কাজ করছি এবং যে কিছু ভুল ত্রুটি ইতিমধ্যে আমাদের মধ্যে রাজনীতির লোকদের মধ্যে আমরা দেখেছি, এগুলো নিয়ে কিন্তু আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা এবং সমালোচনা করে নিয়েছি। কারণ নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষাটা যদি মানুষের কাছে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমরা আর নতুন রাজনৈতিক দল করলামই বা কেন? বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মতো এত বড় বড় দল থাকতে আমরা কেন নতুন উদ্যোগ নিলাম? তাহলে আমাদের তো কোনো আকর্ষণ বা আবেদন মানুষের কাছে থাকবে না। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে আমরা একটা নতুন যে আদর্শটার কথা আপনি বললেন, সেটা বেসিক্যালি বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর আদর্শ। এই জায়গা থেকে আমরা এটাকে নির্বাচনী অ্যালায়েন্সের রূপদান করব কিনা সেটা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা ভাবব। পরিষ্কার। আমি একটু সুলতান মোহাম্মদ জাকারিয়া, এনসিপি যুগ্ম আহ্বায়ক, তার কাছেও যেতে চাই। সুলতান মোহাম্মদ জাকারিয়া, একটু বলবেন আসলে আলোচনা চলছে এবং এনসিপি সহ 9 দল জোট হতে যাচ্ছে, এরকম একটা খবর গণমাধ্যমে আমরা দেখেছি, তাও একটি দুটি না, বিভিন্ন গণমাধ্যমে আসলে এটা নিয়ে কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে চান, মানুষদেরকে আসলে সেই রাজনীতির ব্যাপারটা আসলে তুলে ধরতে চান, যেটা পুরাতন যেই জটিলতাগুলো ছিল সেটা থাকবে না, নতুন মোড়কে নতুনভাবে নতুন কিছু আমরা পাবো, সেই জায়গা থেকে আপনারা করবেন। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে অভ্যস্ত, যে বিশ্বাসটা এতদিন ধরে লালন করছে, সেই জায়গায় নতুন করে আরেকটা আস্থার জায়গা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং মনে করেন আসলে? ধন্যবাদ আমাকে সেটা ডাকার জন্য। সেটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। একটা নতুন রাজনীতি নির্মাণ এটা খুব সহজ কাজ না। আমি নিশ্চিত যে অনেক ধরনের বাধা আছে, বিপত্তি আছে, বিশেষ করে যারা আমরা বলি যে লেগেসি বা পার্টি, অর্থাৎ কয়েক প্রজন্ম ধরে বাবা, ছেলে, দাদারা বিএনপি করেছে, জামাত করেছে। তো এই চক্রটা ভাঙা তো অত সহজ না। কিন্তু আমরা এবং আমি এখানে মঞ্জু ভাইয়ের সাথে একমত যে এখানে যে পুরনো বন্দোবস্ত, সেটাকে যদি আপনি বুঝেন যে এই বন্দোবস্তটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পরিবারতন্ত্র, জবাবদিহিতার ঘাটতি এবং একেবারে র্যাম্প্যান্ট দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো এই ব্যবস্থাটাকে ভাঙার জন্য আমি মনে করি যে আমাদের নতুন দলগুলো বা যারা মধ্যপন্থী যে দলগুলো আছে, এই দলগুলোর একটা শক্ত জোট হওয়া উচিত। সেইটা একটা আকাঙ্ক্ষাকে লক্ষ্য রেখে যে আমরা এক ধরনের নতুন বাংলাদেশের কথা বলছি, এবং সেটা কি তার কিছুটা রূপরেখা আমি বলবো যে আমরা এই জুলাই চার্টারে অনেকখানি আছে, যে এখানে বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে।
কারণ বিএনপি বলছে যে এই না, আমি শুধুমাত্র বিষয়গুলো আপনাদের ছোট করে আপনাদের প্ল্যানিংটা একটু জানতে চাই। ধরুন একটা আলোচনায় জোট তৈরি হলো, জোটে আপনারা নানা রকমের প্ল্যান আপনারা করেছেন, মানুষকে তো আকৃষ্ট করতে হবে, সেই জায়গাটা আসলে কিভাবে করবেন? কারণ এনসিপি তো নতুন একটা দল, যদিও অন্যান্য যারা আছে তারা দীর্ঘদিন ধরে মাঠে আছে এবং মঞ্জুভাইয়ের মতো অভিজ্ঞ মানুষ এখানে আছে, কিন্তু আপনারা আসলে কিভাবে কাজগুলো করবেন? আমি একটু যোগ করে দিই, ছোট করে, জি। ছোট করে আমি যোগ করি যে জনাব জাকারিয়া, সেটা হলো যে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, ইতিমধ্যে আমি দেখেছি এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে এই নতুন বন্দোবস্ত দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য সেভাবে করাতে পারেননি। তো সেই ক্ষেত্রে এই নতুন জোট করে আবার কিভাবে বা কতটুকু গ্রহণযোগ্য করতে পারবেন বা সেটা করার ব্যাপারে কি পরিকল্পনা করেছেন? জি। আমার ভাষ্য হচ্ছে একটা বিকল্প তো চায় মানুষ, এবং সেটা আমরা আমাদের অবজারভেশন থেকে, পারসেপশন থেকে, এবং আপনি যদি যেসব সার্ভে টার্ভে হয়েছে সেখানেও দেখেন একটা বড় অংশের লোক কিন্তু বলছে যে এখনো আনডিসাইডেড। তার মানে এই লোকগুলোকে পৌঁছানোর একটা বন্দোবস্ত, এই একটা মেকানিজম লাগবে। এখন পর্যন্ত আমরা, আপনি ঠিক বলেছেন আপনারা যে আমরা এখন পর্যন্ত আমাদের মেসেজিং এ, আমাদের কমিউনিকেশনে আমরা এখন ওইভাবে সাকসিড করতে পারিনি। বাট ইলেকশনটা যতদিন অ্যাপ্রোচ হবে, আমি নিশ্চিত যে আমরা 24 দফা দিয়েছি, এবং সেইটার উপর বেসিস করে আমরা যখন আরো কংক্রিট পলিসি প্রপোজাল গুলো দিব, আমাদের ম্যানিফেস্টো দিয়ে দিব, এবং আমরা আরো আমাদের মেসেজিং এর ক্ষেত্রে, আমাদের বুঝতে পারছি। কমিউনিকেশনের হ্যাঁ, ক্ষেত্রে। আপনাদের জায়গা থেকে খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। আমি এই জায়গাটা একটু জনাব শামসুজ্জামান দুদু আপনাকে একটু যুক্ত করতে চাই। দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে শব্দটা, এটা আসলে মানে কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? কারণ একটা ব্যাখ্যা তো আমরা শুনলাম, পাশাপাশি একটু বলবেন ঠিক এই মুহূর্তে যে জরিপটা আমরা গতকাল দেখলাম, তাতে বোঝা যাচ্ছে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, কারণ বেশি সংখ্যক মানুষ আসলে তাদের উপর আস্থা রাখতে চাচ্ছে সামনে নির্বাচনে, যদিও একটা বড় অংশ এখনো সিদ্ধান্ত নেননি। দুটোকে এক করে বলবেন আসলে আপনার পর্যবেক্ষণটা। জি। নতুন বন্দোবস্তর কথা যারা বলছেন তারা গত 24শে জুলাইয়ের মধ্য দিয়ে একটা নেতৃত্ব বেরিয়ে আসছে, যারাই পরবর্তীতে এনসিপি গঠন করেছে, এবং এনসিপি তারা বিভিন্নভাবে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, সাংগঠনিক তৎপরতা করার চেষ্টা করেছে, এবং নির্বাচন যত কাছাকাছি আসছে তারা প্রথার বাইরের যে ঘটনা, যেমন এখনই আমরা যেটা শুনলাম, যা কিছু নতুন, যা কিছু সুন্দর, যা কিছু আগে হয় নাই, যেমন পরিবারতন্ত্র তারা পছন্দ করছে না, তার বাইরে তারা একটা ভূমিকা রাখতে চাচ্ছে। এই ধরনের যারা যে দলগুলো তাদের কাছাকাছি, তারা তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করবে। তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সুদীর্ঘ যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচারের এখানে বাম গণতান্ত্রিক শক্তি আছে, দক্ষিণ গণতান্ত্রিক শক্তি আছে, মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তি আছে। এর বাইরে নতুন একটি কিছু সৃষ্টি করা, যেটা তারা বলছে, সেটা যে অসম্ভব এটা আমি মনে করি না। সেটা যে সম্ভব, তারা 24শে গণঅভ্যুত্থানের মুহূর্তে তারা সেই ভূমিকায় তারা গেছে। কিন্তু শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার। জুলাই একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে জরিপগুলোর কথা বলা হচ্ছে এবং বেশ আমরা একটা বিপুল সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, বা অধিকাংশ মানুষকে দেখতে পাচ্ছি তারা আনডিসাইডেড। তো এই এত বিএনপি একটা মানে পুরান রাজনৈতিক দল এবং তার রাজনীতি অত্যন্ত সুস্পষ্ট, এবং 31 দফা যেটা আপনারা দেশের মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করেছেন, সেখানে বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আপনারা রেখেছেন। তো সেই জায়গা থেকে এত বিপুল পরিমাণ মানুষকে এখন পর্যন্ত, নির্বাচন খুব কাছাকাছি, আনডিসাইডেড থাকাটা আপনি কিভাবে দেখেন? এটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন যে এত মানুষকে কেন আনডিসাইডেড? আমরা কি সেখানে পৌঁছাতে পারলেন না আপনাদের কর্মসূচি, না এটা কি কারণে থাকলো? ঠিক
যারা জরিপ করেছে তারা ব্যাখ্যা করতে পারতো ভালো, কারণ এই জরিপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জরিপের যে বিপুল সংখ্যক মানুষকে মানে কোন রকম সিদ্ধান্তর মধ্যে রাখে না, সিদ্ধান্তর বাইরে রাখছে, অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে। এটা কিন্তু একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অত্যন্ত চমৎকার একটা ঘটনা। তাদেরকে গুরুত্ব অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, সেটি বড় অথবা ছোট অথবা মধ্য, যাই বলি না কেন। এটা যে কোনো সমাজের এই অংশটাকে যদি বাদ দিয়ে ফেলে তাহলে পরে যে বাদ দেবে তাদের ভূমিধস হতে পারে। আচ্ছা, এখানে ছোট করে বলে রাখা ভালো, মানে এই যে জরিপটা হচ্ছে, গতকাল যারা জরিপ করেছেন তাদের একজন আমাদের সঙ্গে ছিলেন এবং তারা বলছিলেন যে এটা মার্চে একটা হয়েছে, দ্বিতীয়বার হলো এই সেপ্টেম্বরে, এবং আর একটা হবে কি না হবে ডিপেন্ড করছে তাদের ফান্ডিংয়ের উপরে। যদিও 10,000 একটা স্যাম্পল সাইজ, সেটা কম না, সেখানেও আসলে জনমতের অনেকটা ফুলে ওঠে যে প্রতিফলনটা হয়। আমি এই জায়গাটা নিয়ে ছোট করে আর একটা, জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু আসতে চাই। আমরা তো গণমাধ্যমে নানামুখী খবর প্রতিদিনই করি, বিশেষ প্রতিবেদনগুলো হয়, পরবর্তীতে সেটা ফলো আপও হয়। সেখানে বলা হচ্ছে বামপন্থী যে দল জায়গা আছে তারা আসলে জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নয়, তারা আপনাদের সঙ্গে সমঝোতায় আগ্রহী, সেক্ষেত্রে প্রত্যাশিত আসনের ব্যাপারে ডিসিশনে আসতে হবে। জানি এটা অনেক বড় দেরিতে একটা হওয়ার বিষয়, কিন্তু তারপরও এখন পর্যন্ত আপনাদের মনোভাবটা কি? জি জনাব শামসুজ্জামান দুদু। আসলে এখন 5 মাস ইলেকশনের বাকি আছে। নতুন নতুন মেরুকরণ, নতুন নতুন জরিপ, নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি প্রতিটা রাজনৈতিক দলকে হতে হবে। আমরা অতীতে দেখেছি, আমার দেশের বাইরে অন্যান্য দেশও দেখেছি, অনেক সময় অনেক জরিপেরই মানে সিদ্ধান্ত মোতাবেক কোনো কিছু ঘটে নাই। আবার কোনো ভোট ফেরত জরিপও আমরা লক্ষ্য করেছি, যারা ভোট দিয়ে ফিরেছেন তাদের উপরও জরিপ হয়েছে, বিশেষত ইন্ডিয়াতে। তো বাংলাদেশে তো নির্বাচন 3টা হয়নি, সেখানে জরিপের ঘটনা ছিল না। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে গ্রহণযোগ্য নির্বাচন, ফেয়ার ইলেকশনের। তো স্বাভাবিক কারণে জরিপকে যে কোনো রাজনৈতিক দল মানুক অথবা না মানুক তার গুরুত্ব অস্বীকার করা কঠিন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, জরিপটাকে মাথায় রেখে মেরুকরণ। আচ্ছা, বক্তব্যটা আরেকটু পুরোপুরি শুনতে পারলে ভালো লাগতো, তবে তারপরও আমরা মূল অংশটা জানতে পেরেছি। আমি এই জায়গায় জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাকে একটু যুক্ত করি। দেখুন, আমরা এটা দেখতে পাচ্ছি যে আজকে একটা বড়, আমি একটু শেষ করে দিই। আমার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বা ওই অঞ্চলের জরিপ এক ধরনের রূপ নিতে পারে, ওখানকার সেন্টিমেন্টটা। গোপালগঞ্জের ওই দিকের যারা জরিপ হবে ওইটা আরেক ধরনের রূপ নিতে পারে। আবার অনেক এলাকা আছে সেখানে অন্য রাজনীতির মতাবলম্বী আছে, সেখানে আরেকটা জরিপের আরেকটা মতামত আসে। আমি জানি না এই জরিপের নমুনা কোন কোন জায়গাতে কিভাবে গ্রহণ করছে, কারণ আমি দেখি নাই, আমি ওইভাবে পড়েও না। তবে এই সামনের 5 বছরের অনেক কিছুই এখন যা দাঁড়িয়ে আছে ওটা পরিবর্তিত হতে পারে, যেটি আমাদের পক্ষে আছে সেটা বাইরেও যেতে পারে, আবার আমার যেটা বিপক্ষে আছে সেটা আমাদের পক্ষেও আসতে পারে। আমরা এখানে যোগ করতে চাই, এই যে জরিপের যে কথাটা বলা হচ্ছে যে পরবর্তী আরেকটা পর্ব হবে কিনা সেটা নির্ভর করে ফান্ডের উপরে। আমরা জানি যে এই ধরনের কাজগুলো যারা করেন তারা কিন্তু আবার অনেক সময় এই ফান্ড যারা দেন তাদের কিছু অবজেক্টিভ থাকে ফান্ড দেওয়ার সময়, এইটা একটা ব্যাপার। এবং আমরা, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে এই যে মানে জুলাই বিপ্লবের আগেও এবং ইভেন 24-এর নির্বাচনের আগেও কিন্তু এই ধরনের জরিপ করা হতো যে আওয়ামী লীগ তাদের মানে মানে জনপ্রিয়তার ভূমিধস ঘটেছে, কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা একেবারে 70%-এর উপরে। নিশ্চয়ই আপনি সেটা দেখেছেন, কিন্তু বাস্তবতাটা কি ছিল সেটা তো আমরাও জানি, সবাই সারা দেশের মানুষ জানে। তো এই জরিপগুলোর কিন্তু এটাও একটা বড় ব্যাপার যে যারা মানে জরিপ করেন তারা যেখান থেকে ফান্ড পান সেই ফান্ডের একটা অবজেক্টিভ থাকে, সেই জব অবজেক্টিভের উপর কিন্তু অনেকখানি এই জরিপের ফলাফল নির্ভর করে। একদম একদম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিয়েও আলাপ করতাম, কিন্তু হাতে সময় যেহেতু কম, কিন্তু অনেক বিষয় আসলে জানার খুব ইচ্ছা রয়েছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু জানি, আমরা তো এটা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ ইস্যুতে বিএনপি এবং জামাতকে এক টেবিলে আনা,
এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অনেকে এটা বলছেন, কারণ কিছু কিছু ব্যাপারগুলো আছে যেটা আসলে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু জামাতের বক্তব্যটা হচ্ছে যে আমাদের নির্বাচনের পদ্ধতিটাই পরিবর্তন করতে হবে, উচ্চ এবং নিম্ন দুইটা কক্ষে আমাদেরকে পিয়ার রাখতে হবে। এই যে মুখোমুখি যখন অবস্থা, আপনি আসলে কোন জায়গাটাতে গিয়ে আশাবাদ খুঁজে পাচ্ছেন যে একটা সমাধান বেরোবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবে আসলে প্রভাব ফেলবে না এটা? না, আমাদের নিম্নকক্ষে জামাত যেটা বলছে পিয়ারের, এই পিয়ারের দাবিটা কিন্তু আমাদের অনেক দলেরই ছিল, কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা কিন্তু একটা ঐকমত্যে অনেকে পৌঁছেছি যে উচ্চ কক্ষে পিয়ার হলে আমরা নিম্ন কক্ষে আর পিয়ারের বিষয়টাকে ছাড় দিতে আমরা প্রস্তুত আছি। এটা অলরেডি ঐকমত্য কমিশনে এরকম একটা কনসেনসাস তৈরি হয়েছে। জামাত যেটা করছে এটা অনেকের কাছেই পরিষ্কার যে জামাত সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে ট্র্যাডিশনাল সিস্টেমের উপর দিয়ে, কিন্তু পিয়ারের উপরে সে আন্দোলন করছে। এতে জামাত দুইটা লাভ পাচ্ছে, একটা হচ্ছে তার প্রস্তুতিও সে জায়গা মতো ঠিক মতো নিচ্ছে, আর পিয়ার ইস্যুটাকে সামনে এনে দুটো কাজ করছে। প্রতিদিনই জামাত আলোচনায় থাকছে এবং নানা যুক্তি তর্ক তুলে ধরতে পারছে, আর পিয়ার ইস্যুটাকেও সে আস্তে আস্তে মানুষের কাছে পপুলার করার চেষ্টা করছে। তো কৌশলগত দিক থেকে জামাতের এই পলিসিটা ঠিক আছে, কিন্তু নীতিগত জায়গা থেকে হয়তো অনেকে প্রশ্নবিদ্ধ করবে যে নিজেরাই প্রস্তুতি নিচ্ছে তারা ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে দিয়ে প্রার্থী দিয়ে, কিন্তু আবার পিয়ারের কথা বলছে। এটা একটা নীতিগত জায়গা থেকে একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তো আপনি এতক্ষণ পর্যন্ত যে কথাটা বলছিলেন যে আমরা কেন নতুন রাজনীতির বিষয়টা সামনে মানুষের কাছে পপুলার হবে, দেখেন আমরা কিন্তু একটা সাফল্য অলরেডি অর্জন করে ফেলেছি। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ট্র্যাডিশনাল প্রসেস বাদ দিয়ে একটা নতুন কনসেপ্ট, নতুন স্লোগান, নতুন আইডিয়ার ভিত্তিতে কিন্তু একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যারা আমাদেরকে সবসময় বলতেন যে আপনাদের কোনো সমর্থন নাই, আপনাদের কয়টা ভোট আছে, কিন্তু দেখবেন আমরা যখন আন্দোলনে কনসেপচুয়ালি আমরা যখন প্রসেস থ্রো করেছি, তখন কিন্তু সকল ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু পিছনে এসে দাঁড়িয়ে গেছে। এবং শুধু তাই না, তারা তাদের দলীয় পরিচয় বাদ দিয়েও আমাদের সাথে মার্চ করেছে। ফলে আমরা কিন্তু এখানে সরকারকে হটানো। এখানে একটি ছোট্ট প্রশ্ন আছে, একটু বলার ভাই, আমি একটু শেষ করি। আমরা এই জায়গায় যে সাফল্যটা পেয়েছি, যেটা দুদু ভাই একটু বলেছেন যে পরবর্তী সাফল্য, বা এখানে জাকারিয়া যে কথাটা বলেছে যে আমাদের কিছু ফেলিউর আছে, যে আমরা নতুন রাজনীতিটা আমরা গুছিয়ে করার যে আমাদের ম্যাচুরিটি, সেটা হয়তো আমরা করতে পারি না। এক্ষেত্রে আমি সরকারকেও কিছুটা দায়ী করব যে তারা এই নতুন নবশক্তিকে ঐক্যবদ্ধ রাখার চাইতে সেদিকে তারা মনোযোগ দেননি। তারা খুবই ট্র্যাডিশনাল ওয়েতে সাংবিধানিক জটিলতা বিতর্কের মধ্যে একদম। আমি ছোট্ট প্রশ্নটা করি জনাব মঞ্জু, আমরা এই যে একই ধরনের বিপ্লব দেখলাম আপনার নেপালে, এবং সেই একইভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। আজকে আমরা বিভিন্ন পত্রিকায় নিউজ দেখছি, সেখানকার যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে সংবিধান পরিবর্তন এবং শাসন ব্যবস্থা পরিবর্তন এই সরকারের এখতিয়ারের বাইরে, এবং সেখানকার মানে জেনজি যারা বিপ্লব করেছে তারা বলছে যে এখন যদি আমরা সংবিধান পরিবর্তন বা শাসন ব্যবস্থা পরিবর্তন বা এই সরকারের উপর অনেক বেশি প্রত্যাশা করে করতে যাই, তাহলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের সুযোগ সৃষ্টি হবে। তো আমরা যেটা নেপালে দেখতে পাচ্ছি, আমরা কি এই যে বর্তমান যে আপনারা নানা ধরনের মানে যে সংস্কারের নামে যেগুলো হচ্ছে, এগুলো কি আমরা এবং যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, আমরা কি এই অনেক কিছু চেয়ে আমরা নতুন করে কি সংকট মানে বৃদ্ধি করছে কিনা? আমি এই একই প্রশ্ন আসলে দুজনের কাছে করতে চাই, খুব সংক্ষেপে একটু উত্তরটা দেন। জি না, সংক্ষেপে যদি বলতে হয়, সেটা হচ্ছে নেপাল তো আমাদের জন্য উদাহরণ হিসাবে পারফেক্ট উদাহরণ না, কারণ নেপালে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে তো তুলনা করা যাবে না। কারণ আপনি দেখবেন বাংলাদেশের মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে একটা পিয়ন দারোয়ান পর্যন্ত পালিয়ে গেছে। সেখানে সংবিধান তো তারাই একেবারে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে চুরমার করে ফেলেছে। তো সেই অবস্থায় আদালত নাই, আমাদের স্থানীয় সরকার নাই, সবকিছু শূন্যতা। সুতরাং সেটা নেপালের ক্ষেত্রে হয় নাই। অতএব আমাদের এখানে আরো খেয়াল রাখতে হবে যে আন্দোলনের সময় বিএনপি কিন্তু আগে 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপির এই প্রস্তাবটার সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা ঐকমত্য ছিল। ফলে সংস্কার এটা জাতীয় প্রত্যাশা ছিল, এবং এখানে আমরা কিন্তু সবাই একমত, যারা আমরা এই সকল রাজনৈতিক দলগুলো আমরা সংস্কার কমিশনে গিয়েছি, মতামত দিয়েছি। মানে আমি যদি এখানে মোটা থেকে শেষ করতে চাই, তাহলে এভাবে জনাব মুজিবুর রহমান মঞ্জু, যে নেপালের যেই পরিবেশটা, যেই ঘটনাটা ঘটে গেল, আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে সেটা মেলানোর কোনো সুযোগ নেই, তাই তো? জি, তাহলে ব্যাপারটা স্পষ্ট। এবং সবশেষ একটু সুলতান মোহাম্মদ জাকারিয়া আপনার ছোট করে মন্তব্যটা জানতে চাই।
গণপরিষদের ব্যাপারে এনসিপি খুব শক্ত অবস্থানে রয়েছে, পিআর এর ব্যাপারে এনসিপি খুব শক্ত অবস্থানে রয়েছে। দিন শেষে একটা জোটের মধ্যেও হয়তো আপনারা ঢুকবেন, কোনো রকমের ছাড় দেওয়ার সম্ভাবনা আছে কিনা? না, দেখেন এখানে আসলে এনসিপির দাবি বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এখানে ভাই যে বিষয়টা বললেন সর্বশেষ, আমরা একটা সাংবিধানিক সংকট নিয়ে এটা জন্ম হয়েছে এই সরকারটা। সুতরাং এখানে সাংবিধানিক সংকটটা অ্যাড্রেস করতে হবে। প্লাস হচ্ছে আমরা যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, ইভেন বিএনপি একমত হয়েছে যে আমাদের একটা উচ্চকক্ষ লাগবে। হ্যাঁ, আবার বিএনপি এটাও একমত হয়েছে যে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, রাইট? তো এগুলো সাংবিধানের বেসিক যে স্ট্রাকচারটা আছে, আমাদের রাষ্ট্রের ইউনিটারি যে চরিত্র আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতো। এখন আপনি আদালতে মানে এই সংবিধানগুলো যদি আপনি একটা গণপরিষদের মধ্য দিয়ে না করেন, একটা সাধারণ সংসদে যার সংবিধান পুনর্লিখনের বা নতুন করে করার কোনো ম্যান্ডেট নাই, সেই ক্ষেত্রে আদালতের কাছে আপনি গেলে আদালতের কাছে রেফারেন্স কনস্টিটিউশন হবে 72 সংবিধান, বিকজ দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউশন। এবং আপনি এখানে বুঝবেন যে আমরা যে সিস্টেমে আমরা করি, অপারেট করি, সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম। এখানে কনস্টিটিউশন ইজ সুপ্রিম। না, এটা একেবারে স্পষ্ট, এটা একেবারে স্পষ্ট। আপনারা ধরে ধরে এগুলো নিয়ে আগেও বলেছেন। যেটা আমি ছোট করে জানতে চাইছিলাম যে আপনারা জোট মানেই তো কিছু ছাড় দেয়া কিছু পেতে গেলে, সেই জায়গা থেকে আপনারা আসলে দুটো কোর দাবি, সেই জায়গা থেকে কিছুটা হলেও ছাড়বেন কিনা, নাকি সেটা এখনো আলোচনায় আসেনি? আমরা আমাদের যারা জোট সঙ্গী হবেন কিংবা আমরা দলের মধ্যে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা, আমি শিওর একটা জায়গায় আসবো। মানে আমার এটা আকাঙ্ক্ষা যে আমাদের এখানে বিএনপি সহ প্রত্যেকে চায় যে এখানে কোনো সংকট তৈরি না হোক। বুঝতে পারছি। তার মানে দিন শেষে আপনারা যেহেতু সবাই পরিষ্কার মোটামুটি একটা অপশন তাদের কাছে আছে একদম, মানে তারা যেহেতু তারা এখন মানে একই সাথে আপনারা যেহেতু গণ অভ্যুত্থানের সময় মাঠে ছিলেন, সেই জায়গা থেকে একটা আস্থা জায়গা তো আছে, বাকিটা শুধু আসলে আলোচনায় এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ, আপনারা একটা দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন।